আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইটির একটি কবিতা। কবিতার নাম নোঙর। এটি একটি রূপকধর্মী কবিতা এবং কবি হলেন কবি অজিত দত্ত। কবি অজিত দত্ত জন্মগ্রহণ করেন 1907 সালে এবং কবি মৃত্যুবরণ করেন 1979 সালে। তো অজিত দত্তের জন্ম হয়েছিল ঢাকা জেলার বিক্রমপুরে এবং 3 এবং 4 দশকের একজন যশস্বী কবি ছিলেন কবি অজিত দত্ত। কবি অজিত দত্ত কবি বুদ্ধদেব বসুর সাথে যৌথভাবে একটি পত্রিকা সম্পাদনা করেছিলেন। পত্রিকাটির নাম হলো প্রগতি পত্রিকা। এছাড়াও তিনি কল্লোল গোষ্ঠীর একজন স্বনামধন্য কবি ছিলেন এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে আমরা জানি কুসুমের মাস, পাতাল কন্যা, নষ্ট চাঁদ, পুনর্নবা, তারপরে ধরো ছড়ার বই, ছায়ার আলপনা ইত্যাদি তার বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থ। তো আজকে আমরা যে কবিতাটি পড়ব, কবিতাটির মূল কাব্যগ্রন্থ হচ্ছে সাদা মেঘ কালো পাহাড়। মূল কাব্যের নাম কি? সাদা মেঘ কালো পাহাড়। কবিতার নাম নোঙর, কবি অজিত দত্ত। এটি একটি রূপকধর্মী কবিতা। এর আগে আমি তোমাদের অনেক কবিতা পড়ানোর সময় বুঝিয়ে দিয়েছিলাম যে রূপকধর্মী কবিতা কি। রূপকধর্মী কবিতা বলতে মানে এমন একটি কবিতা হবে যার মধ্যে সমান্তরালভাবে দুটি অর্থ প্রকাশিত হবে, একটি বাহ্যিক অর্থ, একটি অন্তর্নিহিত অর্থ বা গূঢ় অর্থ। এই কবিতাটির মধ্যে দিয়েও কিন্তু আমরা যখন পড়বো কবিতাটি একটি বাহ্যিক অর্থ পাবো। এর আগে কিন্তু তোমাদের খেয়াও পড়িয়েছিলাম আমি, একই রকম একটা বাহ্যিক অর্থ থাকে, একটা অন্তর্নিহিত অর্থ থাকে। তো আমাদের আজকের যেটি মানে পাঠের কবিতা সেটি হচ্ছে নোঙর। এটি একটি রূপকধর্মী কবিতা। আর নোঙর শব্দটি কি? নোঙর শব্দটি এসছে লঙ্গর নামক একটি ফার্সি শব্দ থেকে। বাংলা শব্দভাণ্ডার তোমাদের ব্যাকরণে পড়িয়েছিলাম ক্লাস 8-এ। তাতে কিন্তু ছিল ক্লাস 8-এ যখন বাংলা শব্দভাণ্ডার আমি পড়াই, বলেছিলাম যে বাংলা শব্দভাণ্ডারের সিংহভাগ জুড়ে রয়েছে আরবি এবং ফার্সি ভাষার একটা দখল। মানে আরবি ফার্সির বহুল ব্যবহার রয়েছে আমাদের বাংলা শব্দভাণ্ডারের মধ্যে। তো সেই লঙ্গর শব্দটি ফার্সি শব্দ, এই লঙ্গর থেকেই কিন্তু নোঙর শব্দটি এসছে। আর নোঙর কি না, নোঙর হচ্ছে একটা লৌহ শলাকা। নোঙর হলো একটি লৌহ শলাকা, দেখো আমি লিখেছি, যা কিনা তটভূমিতে মানে তীরে আটকে থাকে, আটকে রাখা হয় এবং যেটা দিয়ে নৌকো বা জাহাজকে যাতে না ভেসে চলে যায়। মানে এটা যেহেতু এই লৌহ শলাকাটা আমরা তীরে আটকে দিলাম, তার ফলে ওটা রইল এবং তার ফলে নৌকো বা জাহাজ কোনো কিছু ভেসে যাবে না। অনেকটা দেখবে আমাদের গ্রামাঞ্চলে গরু ছাগল যেমন সেই খুঁটিতে বেঁধে দেওয়া হয় না, আমরা বলি যে খুঁটি বা গোঁজ বলা হয়, যে আটকে দিয়ে আমরা রেখে দিলাম, তার ফলে ওরা ঘাস যা খেলো কিন্তু ওরা চৌহদ্দির মধ্যেই একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই কিন্তু আবদ্ধ রইল, ছিঁড়ে পালিয়ে যেতে পারবে না, মানে খুব শক্তিমান না হলে। তো এই রকমই হচ্ছে এই নোঙরের ব্যবহার। আর নোঙর তো এটা একটা বাহ্যিক অর্থ গেল। আমি যেহেতু বলেছি যে কবিতাটি দ্ব্যর্থবোধক ভাষা অর্থাৎ রূপকধর্মী, নোঙর মানে আমি যেমন বাহ্যিক অর্থে বুঝলাম লৌহ শলাকা, যেটা কিনা তটভূমিতে আটকে থাকে, যেটা নৌকো বা জাহাজকে মানে আটকে রেখে দেয় তীরের সাথে, কখনোই সে স্রোতের টানে কখনোই ভেসে চলে যায় না। এটা গেল একটা বাহ্যিক অর্থ। অন্তর্নিহিত অর্থ কি বলতো? নোঙর শব্দের অন্তর্নিহিত অর্থ দেখো আমি লিখেছি স্থিতিশীলতা বা বন্ধন, মানে একটা বন্ধন দিয়ে স্থিতিশীলভাবে আটকে রেখে দিচ্ছে আমাদের এই নৌকোটাকে। ঠিক আছে, তো আমরা এবার কবিতার মধ্যে প্রবেশ করি। কবি নোঙর কবিতাটা যখন লিখলেন, মানে অনেকটা সেই আমরা একটা দেখবে লোকগীতি শুনেছিলাম যে পাল তুলে দে নাও ছাড়াইয়া দে, এরকম একটা শুনেছিলাম। তো তো সেই পাল তুলে দে নাও ছাড়াইয়া দে, এই যে নৌকা ছেড়ে দিয়েছে যেন, এবং সেই নৌকাটা নিয়েই আমাদের আজকে প্রধান গল্প। তো এখানে কবি বলছেন যে পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। কবি বলছেন যে আমি দূর সিন্ধু পারে পাড়ি দেব, আর আমার নৌকার মানে নোঙরটা কিন্তু তটের কিনারায় বা তীরভূমিতে বাঁধা পড়ে রয়েছে। সারা রাত মিছে দাঁড় টানি। বলছে আমার তো এটা মাথার মধ্যে নেই যে নোঙরটা তীরে আটকে রয়েছে, তার ফলে কি হচ্ছে সারা রাত ধরে আমি দাঁড় টেনে যাচ্ছি কিন্তু নৌকো আমার এক চুলো সরছে না। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তড়িতে মাথা ঠুকে
সমুদ্রের দিকে তারা ছুটে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। কবি বলছেন জোয়ার আসছে, আবার ভাটাও আসছে। আমরা তো জানি নদী মানেই উজান স্রোতে কখনো বহমান হবে, কখনো একটা নীরব ভাটির স্রোত বয়ে যাবে। তার নদী মানেই এটা, মানে ঊর্ধ্বমুখী অধোমুখী গতির মধ্যে নদী সবসময় সেই সমান্তরালভাবে তার মানে চলমানশীল, তার চলমানতাই প্রতীক। কখনো জোয়ারের জলে ভেসে যায়, কখনো ভাটার টানে সে নির্জীব হয়ে থাকে, কিন্তু তার বহমানতা কখনো বন্ধ হয় না। তো এখানেও যেন কবি বলছেন যে এই যে জোয়ারের জল আসছে, ভাটার শোষণ আসছে, সবটাই কিন্তু সমুদ্রের মধ্যে হচ্ছে, কিন্তু আমার যেন সমস্তটাই মানে চলছে চারদিকে বিশ্ব যজ্ঞশালায় সমস্তটাই এইরকম কাজকর্ম চলছে, কিন্তু আমার নৌকো কখনোই সেই স্রোতের অভিমুখে এগোচ্ছে না। নৌকো কিন্তু ক্রমশ একটা জায়গাতেই আবদ্ধ হয়ে পড়ে রয়েছে। জোয়ার ভাটায় বাধায় তটের কাছে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। জোয়ার ভাটা দুটোই নদীর মধ্যে চলছে, কিন্তু আমার নৌকা এই ভূমিতে একদম বন্ধনভাবে রয়েছে, মানে একদম পুরোপুরি বাধা পড়ে আছে। যতই না দাঁড় টানি, যতই মাস্তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবুয়ে নৌকা চিরকাল। বলছে যতই আমি দাঁড় টানছি, যতই মাস্তুলে পাল বাঁধছি। মাস্তুল কি বলতো? মাস্তুল হচ্ছে একটা লৌহ দণ্ড, বুঝে না? মাস্তুল কি না একটা লৌহ দণ্ড যেটার উপর দিয়ে পাল টাঙানো হয়, আর সেই পাল পথ করে এগিয়ে যায়। আর আমাদের নৌকো কিন্তু মানে যত পালটা পথ করে দেখবে হাওয়ার টানে বইছে, মানে একদম উড়ে যাচ্ছে, সেরকম আমাদের নৌকো কিন্তু আস্তে আস্তে মানে সে তার গতি ক্রমশ মানে দ্রুতগামী করে। তো কবি বলছেন যে যতই আমি দাঁড় টানছি, যতই মাছ তুলে পাল বাঁধছি, কিন্তু নৌকো দেখছি আমার এগোচ্ছে না, নোঙর কিন্তু আমার বাধা পড়ে রয়েছে। তাই নৌকো চিরকাল স্তিমিত হয়ে রয়ে গেছে একটি জায়গাতেই। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। কবি বলছেন এই যে নৌকো আমার এগোচ্ছে না, তো আমি চেষ্টা করছি দাঁড় টানার, চেষ্টা করছি পাল তোলার, কিন্তু নৌকো আমার একটা জায়গাতেই আবদ্ধ। এবং এর ফলে ওই নদী বা ওই সমুদ্রের স্রোত যেন আমায় বিদ্রুপ করছে যে কিরে, আমরা তো আমাদের ঊর্ধ্বমুখী অধোমুখী, আমরা আমাদের জোয়ারের টানে ভাসছি, ভাটার কখনো টানে আমরা আবার তীরভূমিতে এগিয়ে যাচ্ছি, আমাদের তো সবটাই রয়েছে, তোর তো কাজ করা কিছু নেই, তুই তো সেই একটা জায়গাতেই বাধা পড়ে আছিস। মানে না আছে তোর উন্নতি, না আছে তোর অবনতি, তুই রয়েছিস সেই একই জায়গাতে, একদম একদম একীভূতভাবে তুই দণ্ডায়মান হয়ে রয়েছিস। তো কবি বলছেন যে নিস্তব্ধ মুহূর্তগুলো যখন আমার নৌকো এগোচ্ছে না, আমি চুপচাপ বসে সেই নিস্তব্ধ মুহূর্তে দেখছি সাগরের গর্জন, আমি সেই সাগরের গর্জনে কেঁপে যাচ্ছি, আর স্রোত যেন আমায় ওই একইভাবে বিদ্রুপ করে যাচ্ছে যে আমাদের সব হচ্ছে, তোর কিন্তু কিছুই হচ্ছে না, তুই একটা জায়গাতেই বাঁধা। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। কবি বলছেন কিন্তু তারপরেও আমি স্রোতের বিদ্রুপ বাণী শুনে আমি কিন্তু পিছিয়ে যাচ্ছি না। আমি ভাবছি না আমায় তো পিছিয়ে পড়লে চলবে না, আমায় নৌকো নিয়ে এগিয়ে যেতে হবে। আমি আবার কি করছি, তারার দিকে তাকিয়ে দিক নির্ণয় করে আমি আমার নৌকো নিয়ে এগিয়ে যেতে চাইছি। জানবে এটা একটা কিন্তু আমরা ছোটবেলার ইতিহাসের দিকে যেন চলে গেলাম। প্রাচীনকালে মানে যখন কিন্তু অনেক অনেক দিন আগে আমরা যখন এত উন্নত সভ্যতার মধ্যে আমাদের জীবনটাকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরিনি, তখন সেই সময়ে যখন মানে বণিকরা বাণিজ্য তরী ভাসাতেন, তারা কিন্তু ওপরে মহাকাশের দিকে তাকিয়ে তারা তারার দিকে এ করে তারা বুঝতে পারতেন যে কোন দিক দিয়ে তারা মানে তারা দিক নির্ণয় করতেন যে কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, কোন দিকে গেলে তারা কোথায় পাবেন, মানে যেতে পারবেন, তাদের সেই নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন। তো কবিও যেন সেই আকাশে তারার দিকে তাকিয়ে রয়েছেন, দিকের নিশানা করছেন, এবং অবিরাম, বিরামহীন মানে কি অবিরাম মানে অনবরত, কখনো কিন্তু কবি তার দাঁড় টানা বন্ধ করছেন না, পারছেন না। আমরা যেমন কোনো কাজ করতে গেলে যখন আমরা ব্যর্থ হয়ে যাই, আমরা কি বলি, দূর আর ভাল লাগছে না, আমার দ্বারা হবে না। কিন্তু কবি সেই চরৈগতি মন্ত্রে দীক্ষিত, মানে আমায় এগিয়ে চলতেই হবে, পিছিয়ে গেলে চলবে না। আমরা সেই রবি কবির কবিতা পড়েছিলাম না, যে
এগিয়ে যেতে হবে, বা এরকম রইল যারা পিছন পানে কাঁদবে তারা কাঁদবে, যারা পিছন পানে থাকে তারাই কিন্তু কেঁদে যায়। অতএব আমরা যতই ব্যর্থতার দিকে এগিয়ে যাই না কেন, যতই আমরা কোনো কিছুতে অকৃতকার্য হয়ে যাই না কেন, আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এটা যেন কবি এই দাঁড় টানার মধ্য দিয়ে আমাদের বলে যাচ্ছে। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে শক্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। কবি বলছেন এবার হ্যাঁ, এই যে নৌকাটা বা এই যে তরিটা, এটা কি বলতো, একটা বাণিজ্য তরি। আর এটা কিন্তু এই যে লোকজন পারাপার করার নয়, বাণিজ্য সম্ভার নিয়ে এখানে কবিরূপী কথক যেন সিন্ধু তীরে পাড়ি দিচ্ছে। এবং সেই পণ্যবাহী জাহাজ বা পণ্যবাহী নৌকা কিন্তু কবির এগোচ্ছে না, কারণ কবির পরে তার মানে চেতনা এলো যে এই রে আমার নোঙর কখন যেন তটের কিনারায় পড়ে গেছে, কিন্তু তবুও সারা রাত ধরে কবি দাঁড় টেনে গেছে, কবি অবিরাম দাঁড় টেনে গেছে। এটা গেল বাহ্যিক অর্থ। অন্তর্নিহিত অর্থটা কি? পাড়ি দিতে হবে সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। আমাদের জীবন একটা ধরো এই নদীর মতোই, এবং সেই জীবনে আমরা কি করি যে আমরা ওই জীবন নদীটা আমাদের যেমন বহমান, আমরা মনে করি যে আমাদের সাফল্যগুলো, আমাদের স্বপ্নগুলো, আমাদের অধরা স্বপ্নগুলোকে আমাদের ধরতে হয়। আমাদের ছোটবেলা থেকে বাবা মারা শেখায় না যে তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে, যেটা তোমাদের বলা হয় ভালো করে পড়াশোনা করো, ভালো করে নির্দিষ্ট লক্ষ্যে এগো। তো সেই তোমাদের ইচ্ছেও অনেক সময় থাকে, তোমরা স্বপ্ন দেখো যে আমাদের এই হতে হবে, এই ওই হতে হবে, কিন্তু তোমরা যেটা করো তোমরা ভাবো ফাঁকিবাজি করে হয়ে যাবে, সেটা তো করলে চলবে না। এই কবিতাটা তোমাদের জন্য একটা মানে কি বলবো, একটা প্রকৃষ্ট উদাহরণ। মানে সমস্ত স্বপ্ন রয়েছে, সমস্ত ইচ্ছে রয়েছে, কিন্তু কোনো সময় সেই ইচ্ছেটা পূরণ করতে গিয়ে আমরা হয়তো আটকে পড়ে যাই, আমরা পারি না। তখন কিন্তু আমরা আমার দ্বারা হবে না। অঙ্কটা প্র্যাকটিস করছো, একটা দুটো অঙ্ক করার পর যা ভুল হলো, যা বাড়ির বাবা মা বা টিউটর বকলেন, তখন তোমরা বললে ও আমার দ্বারা হবে না, বইপত্র রেখে দিলে, কিন্তু না, তোমাদের বুঝতে হবে কোন জায়গায় তোমাদের ভুল। তো সেই অন্তর্নিহিত অর্থটাই যেন কবি এখানে বুঝিয়ে দিয়েছেন যে আমরা সারা রাত ধরে সারা অবিরাম গতিতে আমরা চেষ্টা করে যাই, কিন্তু তাও যখন দেখি হচ্ছে না, আমরা কিন্তু নিরাশার দোলাচলতায় হারিয়ে যাই না। আমাদের মানে বাঙালি জীবনটা কি ছিল বলতো? কবি বলেছিলেন যে 7 কোটি সন্তানের হে মুক্তা জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। মানে আমরা অনেক সময় কি করি যে বাড়ির বড়রা বলে না না এত ওকে চাপ দিস না, বাড়ির দেখবে বয়স জ্যেষ্ঠরা ঠাকুমা দাদুরা বলে, তা এই যে তারা পিছন করে টেনে ধরছে যে আহা কষ্ট হচ্ছে, কিন্তু এটা না, ওই তোমরা এই মুহূর্তে তোমাদের ওই মেধাটা দিয়ে তোমরা কিন্তু উন্নতির শিখরে যেতে পারো। এখানে যেন কবি সেটাই বলছেন যে এত আমাদের জীবনটায় বাধা, আমরা আমাদের জীবনের নৌকায় চলেছি, কিন্তু আমরা জানি না যে আমাদের নোঙরটা পড়ে রয়েছে। অতএব সমস্ত বন্ধন ত্যাগ করতে হবে, সমস্ত কিছু ভালো ইচ্ছেগুলো ত্যাগ করতে হবে, করে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে, যে আমার জীবনের লক্ষ্য এই। অতএব আমার পিছনের দিকে কোনো কিছু আমার পিছুটান রাখলে হবে না, আমাকে সেই চেষ্টায় নিমগ্ন থেকে দাঁড় টেনে যেতে হবে। মানে আমার সেই কাজটা অনবরত প্রচেষ্টার মধ্য দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে কবি বলেছেন, দেখো শেষ লাইনে, সারা রাত তবু দাঁড় টানি। কবি বলেছেন নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। কবি শেষে বুঝে গেছেন যে নোঙরটা পড়ে গেছে, কিন্তু তবুও কবি চেষ্টা ছাড়েননি। তো তোমরাও যখন জানবে যে আমার এত জীবনে বাধা, এখানে দেখবে এখানে একটা লাইন রয়েছে না যে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। এবার যখন তুমি বারবার চেষ্টা করছো, তোমার একদম বাড়ির স্বজন ছাড়া কিছু কিছু স্বজনই বলো, কিছু কিছু প্রতিবেশী বলো, কিছু কিছু বন্ধু বান্ধবী বলো তোমায় বিদ্রুপ করবে, এই রে তুই পারলি না, তুমি তখন কি করলে? তাদের বিদ্রুপ শুনে তুমি চুপ করে বসে রয়ে গেলে, এটা তো করা ঠিক হবে না। তোমায় সেই এখানে কবি বলছেন কি, সেই স্রোতের বিদ্রুপ শুনছি, কিন্তু ততই আমার বিরামহীন দাঁড় টানা। এত দেখবে এমনিতেই পারিপার্শ্বিক পরিবেশে প্রত্যেকজনেরই অবিরাম শত্রু থাকে। তুমি যতই একটু উন্নতি করতে চাইবে, ততই তারা এসে বলবে এই রে তাও তোমার এই ভুল। মানে অনেকটা সেই রসগোল্লাটাও কিন্তু তেতো ছিল, রসগোল্লাটাও ঝাল ছিল, মানে যা কিনা দেখতে নারী তার চলন বাঁকার মতো। তো আমাদের চারপাশে এত মানে বিরোধী পক্ষের লোকজন থাকে, এত সমালোচিত আমরা হয়ে থাকি, তারপরেও কিন্তু আমি সমালোচিত হলাম মানে আমি আমার কাজটা বন্ধ করে দেব না। আমাকে আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে ওই সব কান থেকে বের করে দিয়ে আমাকে আমার অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং আমি তবেই মানুষ হতে পারবো, তবেই আমার
পারিবারিক পরিস্থিতির মধ্যে নিজেকে সফল করে তুলতে পারবো, পরিবারের লোকজনদের মুখে হাসি ফোটাতে পারবো, আর একদিন হয়তো আমার অধরা স্বপ্নগুলো হাতের মুঠোয় চলে আসবে। এটাই হচ্ছে কবিতার অন্তর্নিহিত অর্থ। আর এখানে দেখবে কবি এই যে বলেছেন না একটা লাইনে, তরি ভরা কর্ণ নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পার, এটা যদিও তোমাদের কবিতার মধ্যে জানার কথা না, তাও বলি। কবি অজিত দত্ত একটা সময় তার ইচ্ছে ছিল যে বিদেশে গিয়ে তার সমস্ত সাহিত্য ভাণ্ডার নিয়ে মানে বিদেশের দরবারে ভারতীয় সাহিত্যকে আরো তুলে ধরবেন, কিন্তু কবির স্বাদ আর সাধ্যের মেলবন্ধনটা হয়নি, কবি পারেননি কোনো কারণে। তাই জন্য কবি মাঝে খুব নিরাশার মধ্যে ডুবে গেছিলেন। তো এই হচ্ছে আজকের আমার পড়ানো কবিতা। তোমরা প্রত্যেকে বাড়িতে ভালো করে বুঝো, খুব সহজ কবিতা, বাহ্যিক অর্থ অন্তর্নিহিত অর্থ দুটোই তোমরা তোমাদের দিয়েই বুঝতে পারবে। এটা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট কবিতা, তোমাদের জন্য কবিতা। লড়তে হবে, জয় করতে হবে, কোনো সময় পিছিয়ে যাবে না। তো আজকের আমি এটাই পড়ালাম, এরপরে আমি প্রশ্ন উত্তর দিয়ে দেবো। তাও আবার সেই আগের মতোই বলে যাই, যদি কোথাও কিছু বুঝতে অসুবিধে হয় অবশ্যই জানিও। আর যদি আমার পড়ানোর মধ্যেও তোমরা কোনো ভুল ত্রুটি কেউ দেখে থাকো অবশ্যই আমাকে একটু জানাবে, আমি নিজেকে সংশোধিত করে নিতে পারবো। আর এই পড়ানোর তাগিদেই আমি একটা ইউটিউব চ্যানেল করেছি, মানে যৌথভাবেই। চ্যানেলটির নাম আমার চেতনার আলোকে। আমি আপামর আমার সমস্ত ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অনুরোধ করব, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও তোমাদের জন্যই, তোমাদের স্বার্থে বা তোমাদের ভালোবেসে আমি আরও কিছু কিছু পড়া, আরও আমি উৎসাহিত হয়ে আমি আমার এই পড়ানোর ক্লাস আরও আমি আপলোড করতে পারবো। তো তাহলে তোমাদের কাছে আমার প্রত্যাশা কি, তোমরা আমার চ্যানেলটি, যদিও সেই ব্যবসায়িকভাবে কিন্তু বলছি না আমি, যে অনেকে ভাবে ম্যামও বলছেন সাবস্ক্রাইব করতে, আমি কিন্তু সেই জায়গা থেকে বলছি না। আমি আন্তরিকভাবে আমার মানে আমার নিজেরও আমি উৎসাহিত হব, প্লাস তোমাদের আমি আরও হয়তো এই লকডাউন পরিস্থিতি হলেও আমি আরও নিজের দেওয়াটা, তোমাদের মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার মতো প্রবণতাটা আমি আরও বেশি করে বর্ধিত করতে পারবো। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পড়াশোনার মধ্যে থেকো, অবশ্যই অবশ্যই ভালো থেকো।